আজ নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর মজার গল্প বিষে বিষক্ষয়। শুরু করছি। কি থেকে যে কি হয় এ কথা কে কবে ভাবতে পেরেছিল? জগদীশ উকিলের মতন একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন, অথচ সেদিন করলেনও তাই। করালি কোবরেজের টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাঁক করে এক কামড় বসিয়ে দিলেন। অপরাধের মধ্যে করালি কোবরেজ বলেছিলেন, ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশবাবু, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এরে কয় অনিদ্রা ব্যাধি। ব্যাস, বলতে যা দেরি, হাতের নস্যি হাতেই থাকলো, করালির নাকে আর গুঁজতে হলো না। তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায়। বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটা এ যাত্রায় বেঁচে গেল বটে, তবে পরে কি হবে কে জানে। আর এরপর জগদীশের কপালেও যে কি আছে কে জানে। নাকে রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি। আচ্ছা, আমি কোবরেজের পোলা দেখিনি মু তোমারে। উকিল আছো তো মাথা কিনছো, লোকে নাক খাইবা? বিশ্ব ব্রহ্মাণ্ডে আর খাদ্য বস্তু নাই। কিন্তু জগদীশ একটুও ভয় খান না, বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন, যা বুড়ো যা, কি করবি করগে যা। তোর মতো কোবরেজকে যে ডেকেছি এই ঢের। ৪২ দিন পরে তুই আমায় রোগ চেনাতে এসেছিস? হ্যাঁ, আমি জানি না এই ব্যাধিরে কি কয়। অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু। তা জগদীশকে দোষ দেওয়া যায় না, গুনে গুনে ৪২টি রাত ঘুম নেই তার। তার মানে পুরো একটি মাসের ওপর আরো ১২টা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ, একটির পরে একটি। চিকিৎসার আর কিছু বাকি নেই। অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন, হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন, শুষ্নি শাকের ঝোল খেয়েছেন, থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন, হুঁকোর জল থাবড়েছেন, রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন, বিছানায় শুয়ে শত শত বার ১ থেকে ১০০ গুনেছেন, মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন, নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন। কিছুতেই কিছু না। এতেও যদি মানুষ খেঁকি না হয়ে ওঠে তো আর কিসে হবে? কবিরাজি চিকিৎসা দু চক্ষে দেখতে পারেন না, তাও করাতে গেলেন। তার পরিণাম এই, খেঁকির তো বেড়েই গেল আরো। সকাল থেকে বিকেল সারা বাড়ি তছনছ করে বেড়াচ্ছেন জগদীশ। একে বকছেন, ওকে ধমকাচ্ছেন, এটা ছুঁড়ে ফেলছেন, এটা টান মেরে দূর করে দিচ্ছেন। খেতে নাইতে ডাকলে তেড়ে মারতে আসছেন। সাংঘাতিক কাণ্ড কারখানা। বাড়ির সবাই তটস্থ, কথাটি কইতে সাহস নেই কারুর। তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন, আহা, তোমরা কেউ কিছু বলো না, ওকে দেখছো না এই ছেলের আমার কি হাল হয়েছে। যোগুর আমার নাকের ডাকে গগন ফাটে, মায়ের কোলে ছেলে চমকায়, আচমকা কানে এলে ভয় হয় যেন ধারে কাছে বাঘ গজরাচ্ছে। সেই না কাজ মাসাধিককাল নিথর নিঃশব্দ, এক মায়া হয় না তোমাদের? কিন্তু বললেই কি হবে? মাকেই কি ধমকাতে ছাড়ছেন জগদীশ? ছেলের মূর্তি দেখে মা অবধি মাঝে মাঝে দিয়ে ছুট। চুলগুলো আলপিনের মতো খাড়া খাড়া, চোখ দুটো টমেটোর মতো টকটকে লাল, গলার শির ফোলা, রগের শির সব ফোলা। চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম। এখানে এটা কিসের জন্য? হ্যাঁ, পায়ের কাছে পাপোশ পড়ে কেন? মাথার উপর ফ্যান ঘুরছে কার দরকারে? রেডিওটা গাঁক গাঁক করে খুলে না রাখলে গান শোনা যায় না? হ্যাঁ, চায়ে এত চিনি, এর মানে কি? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এইসব বলেই চলেন। এমনকি রাস্তায় গোলমাল হলে, ছাতে কাক ডাকলে, কি পাশের বাড়ির ঝি
তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন, ভেবেছে কি সব? হ্যাঁ, ভেবেছেটা কি? দেশে আইন নেই? কোর্টটা একবার খুলুক, এক ধার থেকে সব কটার নামে কেস ঠুকে দেবো। কোথায় গেল সব? দেখি একবার। কেউ সাড়া দেয় না। সাড়া দিলেই তো ডবল তাড়া খেতে হবে। তা সাড়া কেউ দেয় না। সারা রাত ধরে জগদীশ চড়া গলায় গালমন্দ করে ডাকাডাকি করেন একজনকে। রাত 12টা বাজলেই জগদীশের গলার আওয়াজে সারা বাড়ি গম গমিয়ে ওঠে। ওরে বেটা ঘুম, ঘুমের ছানা ঘুম, অসন্ড শয়তান পাজি বদমাস, কোথায় গিয়ে বসে আছিস? টিকিটি পর্যন্ত আর দেখাচ্ছিস না, এর মানে কি হয়? মোরে তো আর যাসনি রে ঘুম। বিশ্বশুদ্ধ সবাইয়ের ঘরেই তো ডিউটি দিচ্ছিস, আমার কাছেই যত ফাঁকি। হ্যাঁ, আমি তোর পূর্বজন্মের শত্রু জানিস? ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ। আচ্ছা, আমিও তোকে দেখে নেব। কিন্তু শেষ রাত্রির দিকে সুরটা একটু পাল্টায়। তখন করুণ গলায় বলতে থাকেন, ও বাবা ঘুম, আমার নয়ন মানিক, আমার চোখের মনি, একটিবারের জন্য আয় বাবা, তোকে মোটা টাকা বকশিস দেবো, যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সেই নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুম? নো পাত্তা। সকাল হতেই আবার সেই হতাশ গলায় তেজ আসে। আবার তিনি বাড়ির লোককে তুলো ধোনেন, ছুরি দিয়ে কুচি কুচি করেন, ধরে ধরে ধোপার কাপড়ের মতন আছাড় মারেন। না না, বেশি ভয়ের কারণে এ সবই করেন, তবে হাতে পায়ে নয়, শুধু কথা দিয়ে। কিন্তু কথার ধারই কি কম? কথার জ্বালা কি সোজা? তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি, এবারে একেবারে সত্যিকারের কামড়। হ্যাঁ, কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন। তবে সত্যি কামড়াননি, এমনিতে তিনি স্বপনকে খুব নেক নজরেই দেখতেন। ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে, কথা কয় সুরেলা গলায়, আর নাম জিজ্ঞেস করলে পুরোপুরি বলে স্বপন কুমার। এটা বেশ পছন্দই করেন জগদীশ। কিন্তু কাল না পরশু কবে যেন হয়ে গেল বেসামাল। দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন, তখন ও বলে ফেলেছিল, বেশি সিগারেট খাবেন না বাবু, একে আপনার এই নিষুপ্তি অবস্থা। হুম, নিষুপ্তি? এই নিষুপ্তি মানে? তেড়ে এসেছিলেন জগদীশ। বল বেটা বল, এর মানে কি? প্রায় কামড়ানোর ভঙ্গিতে, প্রায় কেঁদে ফেলে স্বপন স্বীকার করেছিল মানে সে জানে না। তবে বললি যে? আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে, বলে পিঠ টান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার। কিন্তু করালি কবরেজ পারলেন না নাকটা বাঁচাতে। নাকটা জখম হয়ে গেল, যাবেই। ওনার সেই টিয়া পাখি নাক কি আর থাকবে? আজ নন্দরানী অবধি ভয় কাঠ হয়ে গেলেন। তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন, তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্য চিঠি লিখে পাঠালেন। বিপদ যখন প্রবল হয়, তখন গুরুই একমাত্র ভরসা। কিন্তু এই বিপদের কারণ কি? কেন জগদীশের এই দুরবস্থা? এই ব্যাধির মূল কোথায়? এখন তাহলে বলতে হয়, মূলে জগদীশের সেই ভুনি পিসি। হ্যাঁ, ভুনি পিসি বটে। আজ থেকে 42 দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে 2 ঘন্টার জন্য এসেছিলেন। কিন্তু তাতে কি, 2 ঘন্টায় কি কম? আর আসল কাজটি সমাধা করতে তো 2 মিনিটও লাগেনি। ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহঝরা গলায় বলেছিলেন, তোর চেহারাটা তো ভালো দেখছি নে বাবা যোগু, শরীর ভালো আছে তো? হুম, খুব খিদের তেষ্টা হয়? হুম, দারুণ। রাতে ঘুম ভালো হয়? সাংঘাতিক। যাক,
তাহলেই মঙ্গল। তবে একটি বিষয়ে সাবধান করে দিই বাছা, রাতে ঘুমুতে গিয়ে কখনো কালো বেড়ালের কথা ভাবিস নে। জগদীশ আকাশ থেকে পড়েছিলেন। কালো বেড়াল? হ্যাঁ, এই খামোকা কালো বেড়ালের কথা ভাবতে যাব কেন? ভুনি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন, কেন কথার কি মানে আছে রে বাবা? ভাবনার কোনো খেই পাবে তুমি? বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে। কোথাকার কথা কোথায় চড়বে? জগতে যত আবোল তাবোল কথা আছে, যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানা, সব মানুষেরা এসে মনের ভেতর উঁকি মেরে যাবে। জানি নে আমি। তাই বলে রাখছি, কালো বেড়ালের চিন্তাটি বড় খারাপ। ওতে দেহ নষ্ট, মন নষ্ট। বোকাশোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালই একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন। তাই আর ওনার কথায় বাদ প্রতিবাদ করলেন না, শুধু মনে মনে হাসলেন। "হুঁ, আমার যেন আর খেয়ে দেয়ে কাজ নেই, বিছানায় শুয়ে কালো বেড়ালের ধ্যান করতে বসবো। এত অদ্ভুত কথাও বলতে পারেন ভুনি পিসি।" জগদীশ মনে মনে এটা ভেবেছিলেন, কিন্তু কে জানতো তার সকল অহংকার ঘুচিবে চোখের জলে। ঠিক সেই রাত্রিরেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল। জগদীশের চোখের সামনে একটি হৃষ্টপুষ্ট নিকষ পালিশ কালো বেড়ালের চেহারা ভেসে উঠল। এই সেরেছে, এটা আবার কি? সত্যিই কোনো বিড়াল টেড়াল আসে টাসেনি তো? জগদীশ অবাক হয়ে উঠে বসলেন, এদিক সেদিক তাকালেন, কই কোথাও তো কিছু নেই। জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন। কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো, মনে মনে বললেন জগদীশ। কি মুশকিল! জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য, কিন্তু আবার আবার সেই কামান গর্জন। জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন। ভগবানের নাম রোজ তেমন মনে না করলেও আজ করলেন। আবার এসে বালিশে উল্টে শুলেন। কিন্তু কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড! আবার সেই মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে কালো বেড়াল। জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুললেন, অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন, ফ্যানটাকে জোর করে দিলেন, তারপর শুয়ে পড়ে চোখ বুজে গুনগুন করে গান গাইতে লাগলেন। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই। মানে এই একটা মাত্র গানই জানেন জগদীশ, ছেলেবেলায় ব্রতচারীতে শিখেছিলেন। জগদীশ বিয়ে টিয়ে করেননি, কাজেই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না। তিনি আস্তে আস্তে গলাটা একটু চড়ালেন। ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, যত ব্যাধি বালাই করবে। যাক বাবা, ঠিক ওষুধ আবিষ্কার করে গেছে এই ঘুমটি এলো বলে। কিন্তু এ কি, জগদীশের গান শোনবার জন্য কে এসে সামনে বসে আছে ল্যাজটি উঁচিয়ে, মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে? এ তো আচ্ছা বিপদ হলো। সেই থেকে চলল বিপদ, চলে আসছে এই ৪২টি রাত ধরে। যেই চোখটি বোঝার চেষ্টা করেন, সেই একটি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায়। আর তা ক্রমশ আর একটি দুটি নয়, ১০টি, ৪টি, চলছে, হাঁটছে, ঘুরছে, ফিরছে। জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে। জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দোহাত্তা হাতি, গন্ডার, বাঘ, সিংহ, বুনোমোষ, দোতলা বাস, সিমেন্ট বোঝাই লরি বেপরোয়া আমদানি করতে থাকেন। কিন্তু কোথায় কি, ওই সব বিরাটেরা কোথায় উপে যায় কর্পূরের মতো বহাল তবিয়তে ঘুরে বেড়ায় শুধু এরা। এখন বুঝতে পারছেন জগদীশও ভুনি পিসি কেন বলেছিলেন কালো বেড়াল ভাবতেই নেই। ভাবাটা খারাপ। সত্যি, এর থেকে খারাপ আর কি হতে পারে? অথচ সেই ভাবছেনই।
জগদীশ আর জল জ্যান্ত একটা লোকের নাক কামড়ে দিয়েছেন, লোকটা আবার জগদীশের দাবার বন্ধু। প্রতিকারের উপায় জানতে যে ভুনি পিসির কাছে যাবেন তারও তো উপায় নেই। তিনি এখন এই কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিকানা জানার অবধি উপায় নেই। যাক, ভুনি পিসি না এলেও গুরুদেব এলেন। বললেন, কি সংবাদ? নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন, "এই সংবাদ আর কি বাবা, ওর মুখেই শুনুন। বল বাবা, বল, তোর কি কষ্ট বল।" জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুইয়ে আর চোখে জলের ছাঁট দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন। এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বললেন, কষ্ট কিছুই না, শুধু গোটা কত কালো বেড়াল। কালো বেড়াল? মা শিউরে উঠে বললেন, কোথায় বাবা, কোথায়? জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন। গুরুদেব মৃদু হেসে বলেন, বুঝেছি। বুঝেছেন বাবা? কি বুঝেছেন? বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে, তাড়ানো দরকার। নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। গুরুদেব স্নেহসিক্ত কণ্ঠে বলেন, পারবে মা, পারবে, পরে সব বলছি। এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও, ও কটাকে আহুতি দিয়ে মেরে ফেলতে হবে। জগদীশ বসে পড়ে বলেন, পারবেন প্রভু। গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন। তারপর সারা দিন ধরে যাগ, যজ্ঞ, হোম। নন্দরানী উপবাস করে আছেন, জগদীশও প্রায় তাই। সন্ধেবেলা গুরুদেব হাতে মাদুলিটা দেবার আগে শুধু একটু চা টোস্ট, দুপুরে একটু দুধ চিঁড়ে, বিকালে একটু কেক বিস্কুট চা এইসব খেয়ে বললেন, গুরুদেবের হাত থেকে মাদুলিটা নিতে নিতে, গুরুদেব এবারে তো সব সামলে যাবে। গুরুদেব বললেন, হোম ভস্য ভরা এই মাদুলি রাত্রি 1 প্রহরের সময় ধারণ করবে, দেখবে অব্যর্থ। গুরুদেব, তারা আর আসবে না তো ল্যাজ দুলিয়ে গাল ফুলিয়ে? কোথা থেকে আসবে? আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়েছি। জগদীশ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলেন, আগে মাদুলির কোনো নিয়ম টিয়ম? কিছুই না, কিছুই না, শুধু। শুধু কি গুরুদেব? গুরুদেব একটুখানি রোমাঞ্চময় হাসি হেসে বলেন, শুধু ধারণের পূর্বে বিছানায় অন্তত শোবে না, আর হাই তুলবে না। হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ। জগদীশ গম্ভীর হলেন। গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করে বললেন, গুরুদেব, আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? কি বলছো বৎস? তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক? উম, তবে ওই নিষেধটি কেন গুরুদেব? জানেন, আজ 1 মাস 14 দিন এই হতভাগা জগদীশ হাই কাকে বলে জানে না। হাইয়ের মানে ভুলেছে, বানান ভুলে গেছে। মৃদু হাসেন গুরুদেব, বলেন, তাহলে তো ভালোই। গুরুদেবের খাতিরে দেদার ক্ষীর, রাবড়ি, ছানা, মাখন, সন্দেশ, রসগোল্লা, গুজিয়া, পেঁড়ার আমদানি হয়েছিল। তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন। এখন 9টা, ঠিক 10টায় মাদুলিটি ধারণ করবেন। মনে বড় আনন্দ, একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন। 10টা বাজলেই লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া। কিন্তু কি সর্বনাশ! এটা কি হলো? স্পষ্ট, পরিষ্কার, আস্ত, সুস্থ একটা হাই উঠল না? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই, সত্যিকার একটা গোলগাল হাই। মাদুলি ধারণ হলো না। জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ভাবলেন, ঠিক আছে, আর 1 ঘন্টা পরেই পড়া যাবে। 2 বাত একটা হয়ে গেছে, কি আর করা। কিন্তু এ কি, এ কি সর্বনেশে ব্যাপার! আবার আবার
মুহুর্মুহু, হাঁ না বুঝতেই হাই। যতবার ঠিক করছেন এবার 1 ঘন্টা খুব বসে থেকে ততবারই ওই একই ঘটনা, আরেকটা হাই। 1 ঘন্টা তো দূরের কথা, 10 মিনিটও ফাঁকা পাচ্ছে না। এদিকে ঘড়িয়ে এগিয়ে চলেছে। জগদীশের চোখ জড়িয়ে আসছে। ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু শুতে পাচ্ছেন না। মাদুলি ধারণ না করে শোবার তো হুকুম নেই। জগদীশ উঠে পড়েন, পায়চারি করেন, জল খান, চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান। তারপর জোরে জোরে গাইতে থাকেন, চল কোদাল চালাই ভুলে মানের বালাই। কিন্তু কথা জড়িয়ে যায়। ভোরে গুরুদেবের ব্রেকফাস্টের অভ্যেস। নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন, মাখন মিছরি গোছাচ্ছেন। হঠাৎ হাত থেকে রূপোর রেকাবিটা পড়ে গেল ঝনঝনি। নন্দরানী শিউরে উঠলেন। গুরুদেবও মালা জমতে জমতে থমকে গেলেন, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, মা নন্দরানী, তো তোমাদের এদিকে কি বাঘ টাক বেরোয়? ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন। রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বললেন, দর্জিপাড়ার গলিতে বাঘ বেরুবে কোনখান থেকে বাবা, ও অন্য শব্দ। গুরুদেবের থালায় 1 কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী, মিছরির সঙ্গে ½ কিলো মাখন। এদিকে বাড়ির সকলের অনেক দিনের অনভ্যাস। আজকেরটা ধরলে 1.5টা মাস। সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখসুপ্তি ভেঙে ধড়মড়িয়ে উঠে এই ঘরেই এসে জড়ো হয়, আর সভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা সাষ্টাঙ্গে। মায় স্বপন কুমারও, তবে সে একটু ঘুম কাতুরে, তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে। ওদিকে শব্দ বাড়তেই থাকে, ভীম গর্জনে, বিপুল পুলকে, ধাপে ধাপে, ঝলকে ঝলকে। জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে, অনেকদিন গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে। ছোট ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে, আমাদের ঘুমের আবার 12টা বাজলো। বাজুক, কার কোথায় কিসে 12টা বাজছে তা দেখে কে আর সংসারে ঘুরছে। সে শব্দ থামল বিকেলের দিকে। গুরুদেব তখন আহার আদি করে বিশ্রাম আনতে বাড়ি ফেরার তাল করেছেন। জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন। গুরুদেব হাসি মুখে বললেন, কি তারা আর উৎপাত করতে এসেছিল? জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বলেন, কই না তো। বেশ বেশ, বিষে বিষে বিষক্ষয়, তা মাদুলিটা ধারণ করেছ তো? জগদীশ মাথা চুলকে বললেন, আগে কই আর করলাম, এমন একখানা কড়া নিয়ম বাতলালেন। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে। আর আপনাদেরকে অনুরোধ করছি, নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য সাজেশন যদি জানান আমাদের খুব ভালো হয়। আর মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে লাইক করার কথা, ভিডিওটা লাইক করার কথা। ধন্যবাদ।